আসসালামু আলাইকুম। আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। এখন হচ্ছে আমি কই মাছ দিয়ে আলুর তরকারি রান্না করব। তো শুরুতেই আমি মাছটা ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজার জন্য দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি হলুদ আর দিয়েছি মরিচের গুঁড়া। এরপর হচ্ছে আমি ফ্রাই প্যানে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি, প্রতিটা মাছ। আর মাছগুলো ভাজতে থাকি। আর সেই সাথে আমার সেই পুরনো রিকোয়েস্টটা আবারও আপনাদের কাছে করি। আমার ভিডিওটিতে আজ যারা যারা ক্লিক করেছেন, আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে হয়তো আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে। আর যদি ভালো লেগেই যায়, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার সঙ্গে। আর যদি আপনি এই কাজটি অলরেডি করেই থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আবারও চলে এলাম ভিডিওর মূল কথাতে। তো এখন হচ্ছে আমি রাইস কুকারে রান্না করে নিচ্ছি, আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর চুলাতে হচ্ছে এক সাইডে মাছ ভাজা হচ্ছে আর ওপর দিকে হচ্ছে ভাতের হাঁড়িটা বসানো হচ্ছে। আমি খেয়াল করে দেখেছি আমার বুদ্ধিমান আপুরা সবসময় এই রাইস কুকারে ভাত রান্না করে, আর আমার বেলা হয়েছে সেটা উল্টো। আমি হচ্ছে তরকারি রান্না করছি রাইস কুকারে আর ভাত রান্না করছি চুলায়। যার কারণ হচ্ছে আমার ভাতের হাঁড়িটা অনেক বড়, আর আমি যে ভাতগুলো রান্না করছি আমার রাইস কুকারে তা হবে না। এই জন্য আমি চুলাতেই ভাত রান্না করছি আর রাইস কুকারে হচ্ছে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর মাছের তরকারিতে আমি সবসময় এই মশলাগুলোই দিয়ে থাকি। আমার সব আপুরাই খুব সুন্দর করে রান্না বান্না করতে পারেন। আমি এখানে আর বলার মতো কিছু আমি মনে করি না। আমি এত বেশি রান্না বাড়ায় পারদর্শী না, তারপরেও চাই একটু সাজিয়ে গুছিয়ে মনোযোগ দিয়ে রান্না করতে। আর মনোযোগ দিয়ে রান্না করলে দেখা যায় রান্নাটাও অনেকটা সুন্দরও হয়, আর দেখতে যদি সুন্দর হয় খেতেও দেখা যায় ভালো লাগে। রাইস কুকারে হচ্ছে আমি আলুর তরকারিটা কষিয়ে এরপর হচ্ছে ঝোল দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটা বড় কড়াই বসিয়ে আবার আলুর তরকারিটা চেঞ্জ করে নিচ্ছি। এতে করে হবে কি, আমার যেহেতু অনেকগুলো মাছ দেব আর মাছগুলো ভেঙে যাবে না, যেহেতু কড়াইটা অনেকটা চওড়া আছে। আর দেখা যাবে রাইস কুকারে যখন আমি মাছগুলো দেব তখন আর আমার আলুটা খুঁজেই পাওয়া যাবে না। এতে করে হবে কি, মাছগুলো ভেঙে যাবে। যার জন্য আমি রাইস কুকার হতে এটা চেঞ্জ করে নিচ্ছি। এখন হচ্ছে বেশ কিছুক্ষণ রান্না করে খুব ভালোভাবে জাল করে নেব। এতে করে তরকারির ঝোলটা আটালো হয়ে যাবে আর খেতেও বেশি টেস্টি হবে। এখন থেকে হচ্ছে আমি চিন্তা করেছি আমার প্রতিটা ভিডিওতেই আমার প্রিয় প্রিয় আপুদের দুটি একটি কমেন্ট আমি সবার সাথে শেয়ার করতে। আর এখন হচ্ছে আমি বানাবো পাটিসাপটা পিঠা। এর জন্য আমি প্রথমে 2 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। চাল হচ্ছে আমার এখানে চিনির গুঁড়া চাল। আপনারা হয়তো চাইলে ভাতের চাল যেটা আছে সেটাও দিতে পারেন, চাইলে পোলাওয়ের চালও দিতে পারেন, যে যেটাতে সুবিধা মনে করেন। তো চালগুলো আমি খুব সুন্দরভাবে একদম মিহি করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি একটার মধ্যে ব্যাটারটা বানিয়ে নেব, পিঠার ব্যাটার, আর একটার মধ্যে হচ্ছে আমি পিঠার জন্য পুর বানিয়ে নেব। তো আমি এখানে আগে থেকে 1 লিটার দুধ জাল করে রেখেছি ঘন করে। আর এখানে আমি পিঠার পুরের জন্য কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনির পরিমাণটা এত বেশি দিব না, আমরা যেহেতু মিষ্টিটা কম খাই। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ সুজি। আর সুজি দিয়ে পুরটা বানালে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা
আমার স্কিপ হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যখন পিঠা বানাবেন চাইলে গুঁড়ো দুধটাও দিতে পারেন, আর গুঁড়ো দুধটা দিলে টেস্টটা বেশি হবে, আর চাইলে স্কিপও করতে পারেন। এরপর হচ্ছে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়ির মধ্যে আমি কিছুটা ময়দা এড করব। আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা এড করব। আর হচ্ছে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, সামান্য চিনিও দিয়ে দেব। আর রুটির মধ্যে, পিঠার যে রুটিটা আছে এটার মধ্যে চিনির পরিমাণটা খুবই কম দিতে হবে, একদম হালকা মিষ্টি থাকলেই হবে। এরপর হচ্ছে আমি পিঠার পুরটা বানিয়ে নিচ্ছি। চুলার মধ্যে বসিয়ে অবনরত নাড়াচাড়া করে পিঠার পুরটা বানাতে হবে। এতে করে হয় কি পিঠাটা আর দলা পেকে যাবে না। আর যখন দেখবেন প্যান থেকে পিঠার ব্যাটারটা উঠে আসছে, এ সময় হচ্ছে আমি কিছুটা ঘি অ্যাড করেছি। আর ঘি দিলে পিঠার স্মেলটাও ভালো আসে, আর পিঠার ব্যাটারটা বেশ স্মুদি হয়। এমন এক পর্যায়ে নামিয়ে নিতে হবে। পিঠার ব্যাটারটা খুব বেশি ঘনও না আবার পাতলাও না। এখন হচ্ছে আমি একটা পুরনো পিঠার থেকে আমি পিঠার নিফুলটা কিছুটা কেটে ছিদ্রটা সামান্য বড় করে নিচ্ছি। আর এখানে কিছুটা ব্যাটার তুলে রাখছি। এর মধ্যে আমি সামান্য ফুড কালার এড করব কালারিং করার জন্য। আর আমি হচ্ছে আজকে বানাবো প্রিন্টেড পাটিসাপটা পিঠা। আমি আজকে 2 ধরনের পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চুলার মধ্যে আমি ফ্যানটা বসিয়ে দিচ্ছি। আর এটা ফ্রাই প্যান নয়, এটা হচ্ছে একটা সসপ্যান। এটা আমি চেষ্টা করেছি গোল তলানিযুক্ত আর সামান্য ছোটো সাইজের এজন্য আমি নিয়েছি। আমি ফ্রাই প্যান নেই না, এই জন্যই যে ফ্রাই প্যানের নিচটা অনেকটা বড় থাকে আর পিঠাটা বেশ কম হয়ে যায়, এজন্য আমি এই হাঁড়িটা নিচ্ছি। আর দেখুন প্রথম পিঠাটা দেওয়ার পর কেমন বেশ কম হয়ে আছে। এতে কোনো সমস্যা নাই, যে যখন আমি পিঠাটা বাজ করব তখন বাজের ভিতর দিয়ে আমি ওই দিকটা দিয়ে দেব। জানি না আর কারো আমার মতো এরকম হয় কি না প্রথম পিঠা বানানোর ক্ষেত্রে। ব্যাটারটা দেওয়ার পর হচ্ছে আমি 8 থেকে 10 সেকেন্ড পর আমি পিঠার ভিতর পুরটা দিয়ে আমি খুব সুন্দরভাবে স্প্যাচুলা দিয়ে পিঠাটা বাজ করে নেব। আর বাজ করা হতে হতে পিঠাটা খুব সুন্দরভাবে পুরোপুরিভাবে হয়ে যাবে। এই পিঠাটা হচ্ছে গরমের জন্য একদম পারফেক্ট পিঠা। অন্যান্য পিঠা খেলে দেখা যায় শরীরের মাঝে গরম লাগে বা অস্বস্তি লাগে, আর এই পিঠাটা খেলে একদম মন প্রাণ ঠান্ডা থাকে। যেহেতু এই পিঠার মধ্যে কোনো তেল নেই, তাছাড়া এটা ঠান্ডা করে খাওয়া হয়, এই জন্য পিঠাটা খেলে খুব বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই পিঠাটা অনায়াসে 2 থেকে 3 দিন নর্মাল রুম টেম্পারেচারে রেখে খেতে পারবেন। আর ফ্রিজ হলে তো আর কথাই নেই। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নেব। আর এখন হচ্ছে আমার প্রিয় আপুদের কিছু কমেন্ট পড়ে নেব। প্রথম যে আপুর কমেন্টটা পড়ছি, আপুর চ্যানেলের নাম হচ্ছে ব্লেজ ফ্লেভার থেকে রেশমা আপু লিখেছেন, আপু খুব ভালো বুদ্ধি, ডিম বোনার গ্রেভি তৈরি করে রেখেছেন, মেহমানের জন্য অনেক সুন্দর করে রান্না করলেন। পোয়া পিঠাকে আমরা তেলের পিঠা বলি। হ্যাঁ আপু, এক এক অঞ্চলে এক এক পিঠাকে এক এক নামেই এক একজন চিনে। আমরাও এটাকে তেলের পিঠাও কোনো সময় বলি। তাছাড়া আমাদের সিলেটে বেশিরভাগই এটাকে পুরি পিঠা বলা হয়। ধন্যবাদ আপু, আপনি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আপনি আমার ভিডিওতে একটি কমেন্ট লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর হচ্ছে কুরআন তিলাওয়াত ফর অল মুসলিম চ্যানেল থেকে আপু লিখেছেন, আপু তুমি সিলেট কোথায় থাকো আমাকে জানাবা, আমিও সিলেটের মেয়ে, তোমার ভিডিও খুব ভালো, এগিয়ে যাও, দোয়া করবেন আপু আমার জন্য। আমি 12 নং ওয়ার্ড কুয়ারপাড় ভিতরের পয়েন্টে থাকি। আপু আপনি যেহেতু সিলেটে থাকেন, যদি আল্লাহর হুকুম হয় ইনশাল্লাহ একদিন না একদিন দেখাও হতে পারে। এরপর হচ্ছে আমি আর কোনো আপুদের নাম নিতে পারছি না। আমার কোনো আপুরা হয়তো বা রাগ করতে পারেন। আপুরা প্লিজ রাগ করবেন না, আমি প্রত্যেক আপুদের নাম আমার প্রতিটা ভিডিওতেই নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাছাড়া আমিও আমার সব আপুদের ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করি, যদিও একদিনে আমি দেখতে পারি না, যেহেতু আমার অনেকটা কাজ আছে,
একদিকে ফ্যামিলি সংসার, আবার বাচ্চা কাচ্চা, আবার হচ্ছে চ্যানেলের কাজ, সব কিছু মেনটেন করে আমি সব আপুদের ভিডিও আজ না হয় কাল দেখে নেওয়ার চেষ্টা করি। দেখা যায় কি অনেক সময় অনেক কাজ করি আর আপনাদের ভিডিও দেখি, কোনো সময় মেয়েকে খাওয়াই, কোনো সময় ক্লিনিংয়ের কাজ করি আর আপনাদের ভিডিও দেখি, তো এভাবে আর কমেন্ট করা হয় না। ছোটোখাটো একটা কমেন্ট করে জাস্ট বুঝিয়ে দেয় যে আমি আপনাদের ভিডিওতে ক্লিক করেছি, এটাই মাত্র। এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও বা কথা কাজের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।